আসসালামু আলাইকুম। দশম শ্রেণী আগের ক্লাসে আমি প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, কিভাবে প্রশ্নের উত্তর করতে হবে, কিভাবে লিখতে হবে, হাতের লেখা কেমন হবে ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমি তোমাদের একটা অন্য কবিতা শুরু করব। কবিতাটার নাম হচ্ছে অভিষেক। এই কবিতাটা রচনা করেছেন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত। সেই কবিতাটা আলোচনা করার পূর্বে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। অভিষেক কবিতার উৎস, কোন প্রেক্ষাপটে কবিতা রচনা ইত্যাদি আলোচনা করে কবিতা শুরু করব। তো আজকে আমাদের কবিতা হচ্ছে অভিষেক। অভিষেক কবিতা রচনা কে করেছেন? মাইকেল মধুসূদন দত্ত। অভিষেক কবিতা রচনা করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তাহলে প্রথমে আমরা দেখব যে এই কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে। উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। উৎস হচ্ছে মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের মোট স্বর্গ আছে 9টা। এই কবিতাটা তাহলে কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? এই কবিতাটা নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে। কবিতাটি গৃহীত হয়েছে প্রথম স্বর্গ থেকে। এখানে একটা বিষয় তোমাদের এখানে বলে দিই ভাই, দন্ত শয়ে বয়ে গয়রেব স্বর্গ, আর একটা আছে দন্ত স গয়রেব স্বর্গ। দন্ত শয়ে বয়ে গয়রেব স্বর্গ, স্বর্গ মানে হচ্ছে জান্নাত বা দেবলোক, আর এই স্বর্গ মানে হচ্ছে অধ্যায়। প্রথম স্বর্গের নাম কি আছে? স্বর্গের নাম অভিষেকই আছে, আর ওই নামটাই রেখে দেওয়া হয়েছে। নামটার কোনো পরিবর্তন করা হয়নি, নামটা আছে অভিষেক। আর এই অভিষেক নামটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই অভিষেক কবিতাটা কবি মাইকেল মধুসূদনের বিখ্যাত কাব্যগ্রন্থ মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থের 9টা স্বর্গ আছে, প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে, আর প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, কবিতার নাম অভিষেক।
তাহলে প্রথম স্বর্গটা যে নাম আছে মাইকেল মধুসূদন দত্তের দেওয়া, সেই নামটাই কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে রাখা হয়েছে। এই কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? প্রকাশকাল হচ্ছে 1861 সাল। 1861 খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তাহলে এই কবিতা আলোচনা করতে গিয়ে আমরা একটা একটা করে সব জানতে পারলাম। এখন আমরা জানবো অভিষেক কথার অর্থ কি। অভিষেক একটা বিশেষ্য হিসাবে বলা হয়, বিশেষ্য পদ হিসাবে, নাম পদ। অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক দাস। আর অভিষিক্ত হওয়া মানে হচ্ছে, অভিষেক হওয়া মানে হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ পদে কাউকে আসীন করা। যেমন আমরা এই বাক্যগুলো শুনে থাকি, এই শব্দচয়নগুলো আমাদের কানে অহরহ বাজে, যে সচিন তেন্ডুলকার তার অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, মহেন্দ্র সিং ধোনি তার অভিষেক টেস্টে এত রান করেছিলেন। তাহলে অভিষেক হওয়া মানে হচ্ছে প্রথম যেদিন তাকে আসীন করা হয় গুরুত্বপূর্ণ কোনো খেলায়, গুরুত্বপূর্ণ কোনো পদে, এই আসীন করাকে বলা হয় অভিষেক করা বা অভিষিক্ত হওয়া। সম্রাট ঔরঙ্গজেব এত সালে সিংহাসন অভিষিক্ত হন। তাহলে এই অভিষেক শব্দটা নিয়ে আমরা বুঝতে পারলাম কাকে সিংহাসন অভিষিক্ত করা হয়েছে। এখানে রাবণের পুত্র ইন্দ্রজিৎকে, রাবণের পুত্র মেঘনাদকে অভিষিক্ত করা হয়েছে প্রধান সেনাপতি পদে। এবং এইটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কবিতার শেষে। তাহলে আমরা এই কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতাটার উৎস কি, সেই স্বর্গের নাম কি, স্বর্গের যে নাম আছে কবিতার নামের সঙ্গে মিল আছে না অমিল আছে, কাব্যগ্রন্থটা কত সালে প্রকাশিত হয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন কবিতার অভ্যন্তরে প্রবেশ করার আগে কবি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব, তারপর সংক্ষেপে পূর্ব প্রসঙ্গ বলে কবিতায় যাব। বাংলা কাব্য জগতের ইতিহাসে, বাংলা সাহিত্যের আঙিনায়, বাংলা সাহিত্যের বাণীচত্রে যে সমস্ত কবি, যে সমস্ত সাহিত্যিক, যে সমস্ত নাট্যকার আজও উত্তর আকাশে ধ্রুব তারার মতো, উদীয়মান সূর্যের মতো জ্বলজ্বল করছেন, তাদের মধ্যে একজন হলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন আবার কাব্য জগতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়, তার সেই বিষয়গুলোও বলবো। কবি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত বাংলাদেশে। কত সালে? কবির জন্ম কত সালে? কবির জন্ম 1824 সালে। 25শে জানুয়ারি। 1824 সালের 25শে জানুয়ারি কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? অবিভক্ত বাংলাদেশের যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। গ্রামের নাম সাগরদাড়ি, আর তার পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। কবি এই কপোতাক্ষ নদকে নিয়ে একটা কবিতা রচনা করেছিলেন, সেটা সনেট। তাহলে কবি মাইকেল মধুসূদন দত্ত যে পরিবেশ, যে এনভায়রনমেন্টে মানুষ হয়েছে, সেটা হচ্ছে আভিজাত্য পরিবার।
শিক্ষা দীক্ষা সম্পদ অর্থে পরিপূর্ণ ছিল। কবি মধুসূদন দত্তের মাইকেল টাইটেল লাগিয়েছেন। তার জীবনের প্রধান লক্ষ্য ছিল কি, যে তিনি বিদেশি সাহিত্যে খ্যাতি অর্জন করবেন, বাংলা সাহিত্যে না। বাংলা সাহিত্যকে তিনি উপেক্ষা বা অবজ্ঞার চোখে দেখেছেন, তিনি ইংরাজি সাহিত্য চর্চা করতে গেছেন। বিদেশিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিদেশের কালচার নিজের জীবনে এবং পরিবার জীবনে প্রয়োগ করেছেন, সাধনা করেছেন। এক কথায় রচনা করলেন ক্যাপ্টেন লেডি, কিন্তু কোনো সাড়া পেলেন না, কোনো খ্যাতি যশ চারদিকে ছড়িয়ে পড়ল না। তিনি ভুল বুঝতে পারলেন যে আমার এ পথ সঠিক পথ নয়, আমার এ সাধনা প্রকৃত সাধনা নয়, আমার এই উপাসনা প্রকৃত উপাসনা নয়, আমার এই ধারণা ভুল। এটা বুঝতে পারলেন, তিনি বাংলা সাহিত্যে সাধনায় ফিরে এলেন। পেলেন কি? পেলেন হাতে হাতে ফল। তার যশ, তার খ্যাতি, তার প্রতিভা চারদিকে ছড়িয়ে পড়ল। তিনি রচনা করলেন মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। মেঘনাদ বধ কাব্যগ্রন্থ 1861 সালে রচনা করলেন তিলোত্তমা সম্ভার, রচনা করলেন শর্মিষ্ঠা নাটক, রচনা করলেন প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ, ইত্যাদি ইত্যাদি। রচনা করলেন 120টা সনেট। এইভাবে কবি বাংলা কাব্য জগতের ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করে তুললেন। তিনি দারিদ্রতার মধ্যে দারিদ্রতার শিকার হয়েছেন, চরম অর্থ সংকট। বিদ্যাসাগরকে ভার্সাই নগরী থেকে চিঠি লিখলেন, বিদ্যাসাগর যথাসাধ্য সাহায্য করলেন, রচনা করলেন বিদ্যাসাগর সনেট। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে দিন যে দিনের বন্ধু। ভার্সাই নগরীতে থাকাকালীন তিনি রচনা করলেন চতুর্দশপদী কবিতাবলী, অর্থাৎ সনেটের প্রবক্তা তিনি বাংলা সাহিত্যের। সনেট 14টা লাইন। কটা লাইন থাকবে সনেটে? 14 লাইন। চোদ্দটা লাইন থাকবে। প্রথম 8টি লাইনকে অষ্টক বলা হয়, পরের 6টি লাইনকে শতক বলা হয়। প্রথম 8টা লাইনে ভাবের বিস্তার ঘটবে, পরবর্তী 6টি লাইন ভাবের পরিসমাপ্তি ঘটবে। ভাবের একটা প্রবাহ বা বিস্তারের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে। বাংলা সাহিত্যের এক যুগান্তর প্রতিভা, যুগান্তর বিষয়ে অবতারণা করলেন মধুসূদন দত্ত। শুধু অবতারণা নয়, 120টা সনেট রচনা করলেন। বটবৃক্ষ, কপোতাক্ষ নদ, বিদ্যাসাগর, এইভাবে 120টা সনেট তিনি রচনা করলেন। এইভাবে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করলেন। কবি মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করলেন, অর্থাৎ বাংলা সাহিত্য এক নক্ষত্রকে হারালো। মধুসূদন দত্ত যে কবিতায় তিনি তার ভুলের কথা তুলে ধরেছেন, সেই কবিতাটার নাম বঙ্গভূমির প্রতি। কবিতায় তিনি বলেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি,
পরধন লোভে মত্ত পরিণু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রায় অনাহারে সভিকায় মন, ভোজন বিপুল তপে অবরণ্যে বলি। পরিষ্কার তিনি বললেন যে আমি বিপুল বিফল তপস্যায় বুঝেছিলাম, যাকে বরণ করা যায় না তাকে বরণ করতে গেছিলাম। এই জন্যই কবি বলেছেন অবরণ্যে বলি। কেলুনু শৈবালে ভুলি কমল কানন, আমি শৈবালের মধ্যে, ছত্রাকের মধ্যে, শ্যাওলার মধ্যে খেলা করেছিলাম, পদ্মবনকে ভুলে গে। এই জন্যই কবি সঙ্গত কারণে বলেছেন কেলুনু শৈবালে ভুলি কমল কানন, শব্দে তবে কুলো লক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি, যা ফিরে অজ্ঞান তুই যা ফিরি ঘরে, পাইলাম আজ্ঞা সুখ পাইলাম কালে, মাতৃভাষা রক্ষণে পূর্ণমণি জালে। তিনি উপলব্ধি করলেন মাতৃভাষাই সেরা জায়গা। কাউকে প্রতিষ্ঠা লাভ করতে হলে, কাউকে খ্যাতি লাভ করতে হলে, কারোর যশ চারদিকে ছড়িয়ে দিতে হলে মাতৃভাষার মাধ্যমেই করা যায়, সে কথা কবি এখানে বলতে চাই। যাই হোক, কবি আমাদেরকে এক যুগান্তকারী শিক্ষা জাতিকে দিলেন, সেই কবির অভিষেক কবিতা। আমরা জানি রামচন্দ্রের কাহিনী সবাই জানি, যে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল রাবণ, আর এই সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র যে যুদ্ধযাত্রা করেছিল, সেই যুদ্ধযাত্রার সমগ্র কনক লঙ্কায় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই ভয়ঙ্কর পরিস্থিতি যুদ্ধে, অর্থাৎ আমরা জানি ন্যায়ের জয় সব সময় হয়, সত্যের জয় সব সময় হয়, অসত্য পদে পদে কি হয়, বাধা সৃষ্টি হয়। কবি কবিতায় সেই বিষয়টা কি তুলে ধরেছেন। লঙ্কার কঠিন অবস্থা, রাবণের পুত্র বীরবাহর মৃত্যু ঘটেছে, এই রকম এক পরিস্থিতিতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে কথাই কবি এই কবিতায় তুলে ধরেছেন। দেখি আমরা প্রথম অংশের কিছু অংশটা আলোচনা করব। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী, কনক মানে হচ্ছে সোনার, কনক মানে সোনা, সোনার আসনকে ত্যাগ করে দিলেন, তেজি মানে ত্যাগ করে দেওয়া, পরিহার করা, ত্যাগ করলেন কে, বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র বীর যুক্ত ইন্দ্র, ইন্দ্রকে, ইন্দ্র হচ্ছে ইন্দ্রজিৎ। কেশরী কেন বলা হয়েছে, অর্থাৎ সিংহের উপর নাম কেশর, প্রচুর চুল থাকার জন্য। সিংহ যেমন, সিংহকে যেমন কেশরী বলা হয়, সেই সিংহের সঙ্গে সিংহকে পশুরাজ বলা হয়, জঙ্গলের শ্রেষ্ঠ রাজা। ঠিক তেমনি এখানে বীরেন্দ্রকে অর্থাৎ ইন্দ্রকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। বীর, মহাবীর, তিনি আসন ত্যাগ করলেন ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে, প্রণাম করলেন ধাই মায়ের চরণে। ধাই মাকে, এখানে ইন্দ্রজিতের ধাই মা হচ্ছে প্রভাসা। ধাত্রীমাতা কে, প্রভাসা। কে এসেছেন অ্যাকচুয়ালি, দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী কার ছদ্মবেশ ধারণ করেছেন, প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছেন। নিয়ে এসেছেন কার কাছে, ইন্দ্রজিতের কাছে। যেহেতু ধাত্রীমা, দুটো মা, এক মা হচ্ছে যিনি গর্ভে ধারণ করেছিলেন, আর এক মা যিনি লালন পালন করে মানুষ করেছেন, তাকে ধাইমা বলা হয়, ধাত্রীমা বলা হয়। তিনিও মায়ের সমতুল্য। আমরা জানি আমাদের শেষ এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছেন কার কাছে, আমিনার গর্ভে। আমিনা গর্ভে ধারণ করেছেন, কিন্তু তাকে লালন পালন করেছেন কে, বিবি হালিমা। হালিমা হচ্ছেন ধাইমা বা ধাত্রীমা। এই প্রচলন আগে ছিল, এখন তা অবলুপ্তি ঘটেছে। তো মাকে দেখে তার চরণে প্রণাম করে বললো, কি হেতু মা? তো হেতু মানে কারণ। হে মা, কি জন্য? গতি তব আজি, আজকে আপনি এসেছেন এখানে কি জন্য? এই ভবনে, আমার বাড়িতে, আমার নিকেতনে, আমার আলোয়, আমার প্রাসাদে। কহ দাসে লঙ্কার কুশল, তুমি লঙ্কার কুশল বর্ণনা করো, তোমার দাসকে।
তাহলে ইন্দ্রজিৎ সিংহাসন থেকে উঠে ধাইমার চরণে প্রণাম করলো এবং ধাইমা অর্থাৎ প্রভাসার, অ্যাকচুয়ালি তো লক্ষ্মী এসেছিলেন, তার আগমনের বার্তা কি জন্য আগমন ঘটেছে তা জানতে চাইলেন। শিরচুম্বী মাথা চুম্বন করলেন মা, শির মানে হচ্ছে মাথা। ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, ছদ্মবেশ মানে ছদ্মবেশ যে ধারণ করেছে। অম্বুরাশি, অম্বু মানে সমুদ্রের জলরাশিকে বোঝানো হয়েছে। সুতা মানে হচ্ছে কন্যা, সুতা মানে কন্যা। অর্থাৎ সমুদ্রের কন্যা কে? লক্ষ্মী। কেন? সমুদ্র উত্থান মানে হচ্ছে সমুদ্রের জলকে উত্থান পাতাল করে বা সমুদ্রকে মন্থন করে তার জন্ম হয়েছে। এই জন্য অম্বুরাশি সুতা বলা হয় তাকে। কি বলা হয়? অম্বুরাশি সুতা। কি জন্য এসেছেন? উত্তরলীলা উত্তর দিলেন, ভাই পুত্র কি আর কহিব কোন লঙ্কার দশা। হে পুত্র, তোমাকে কি আর বলবো, লঙ্কার কঠিন অবস্থা। ঘোর তরুণে হত প্রিয় ভাই তো বীরবাহ বলি। এইরকম এক কঠিন যুদ্ধে তোমার ভাই বীরবাহ মৃত্যু ঘটেছে। তাহলে এই অংশে আমরা কি জানতে পারলাম? যে যখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে ছিলেন, ঠিক সেই সময় ধাত্রী মাতা, অ্যাকচুয়ালি দেবী লক্ষ্মী, প্রভাসা রূপ ধারণ করে হাজির হন। ইন্দ্রজিৎ সিংহাসন থেকে তাড়াতাড়ি উঠে সোনার আসন থেকে ত্যাগ করে প্রণাম করে কুশল বিনিময় করে লঙ্কার অবস্থা জানতে চান। আর এই দেবী লক্ষ্মী ছদ্মবেশ ধারণকারিণী, তিনি বলেন কি করবো, কি বলবো আর তোমাকে পুত্র, লঙ্কার এক কঠিন অবস্থা, এইরকম এক ঘোরতর যুদ্ধে, সাংঘাতিক রকম যুদ্ধে তোমার একমাত্র ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে। তাহলে যে যুদ্ধে ভাইয়ের মৃত্যু ঘটেছে সেটা সাংঘাতিক রকম যুদ্ধ, এবং প্রিয়জনকে হারানোর মতো দুঃখ আর কিছু নেই, সে কথাই এই কবিতায় কবি ব্যক্ত করেছেন। যাই হোক, আমি আজকে তোমাদের এই কবিতার মূল বিষয় উৎস কবি মাইকেল মধুসূদনের জীবনী সংক্ষেপে আলোচনা করলাম। পরের দিন আমরা কবিতার মূল অংশে অভ্যন্তরে প্রবেশ করব এবং পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ।